বাংলাদেশের ইলেকট্রনিক্স আর খেলনার মার্কেটের গডফাদার কারা? চাইনিজ প্রোডাক্টস। এখনকার প্রেক্ষিতে হতে পারে সত্য, কিন্তু একটা যুগ ছিল জাপানিজ প্রোডাক্টসের যুগ। জাপানিজ ইলেকট্রনিক্স ছিল দ্য রিয়াল মাফিয়া, স্টাইলিশ গডফাদার। এ গল্প শুধু খেলনার নয়, এটি এক সোনালী যুগের, যখন জাপানের পণ্য বাংলাদেশে আধিপত্য করত, কিন্তু সেই সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে গেল। রহস্যের ঘনঘটা আজও সেই পতনের আসল কারণ আড়াল করে রেখেছে। আজকের কেস অ্যানালাইসিসে আমরা এই রহস্যই উন্মোচন করব। কেন জাপানি ইলেকট্রনিক্স বা খেলনার জনপ্রিয়তা আগের মতো আর নেই? চাইনিজ প্রোডাক্টস কেনই বা এতটা জনপ্রিয়? যখন আপনি মেড ইন চায়না কথাটা শুনেন, কি মনে হয়? কোনো সস্তা বাহারি পণ্য, তাই না? কারোর মনে নকল কথাটা উঠে আসতে পারে, কিন্তু জানেন কি, একসময় এসব কিছুই জাপানি ব্র্যান্ডের জনপ্রিয়তার কাছে টিকতেও পারত না। ওই যে বললাম, রিয়াল গডফাদার টাইপ। 1980-এর দশক, বাংলাদেশ তখন নতুন করে খুলে দিচ্ছিল তার অর্থনৈতিক দুয়ার। এ সময়ে ঢাকার গুলিস্তান থেকে চট্টগ্রাম পর্যন্ত এক অভাবনীয় দৃশ্য দেখা যেতে লাগলো। প্যাকেটে মোড়ানো সনি টিনিট্রন টিভি, হাতে ধরার মতো ছোট্ট নিনটেন্ডো গেম অ্যান্ড ওয়াচ, আর সুনিপুণ কারুকাজের টামিয়া গাড়ি। শিশুরা এই পণ্য দেখে মুগ্ধ। বাবা মায়েরা এই খেলনার পেছনে টাকা খরচ করত, কারণ তারা জানতো এই জিনিস ভাঙবে না। সনি ওয়াকম্যান তরুণদের জন্য যেন এক স্বপ্ন। প্রথমবারের মতো তারা গান শোনার জন্য একটি ব্যক্তিগত যন্ত্র পেয়েছিল। ব্যান্ডাই পাওয়ার রেঞ্জার কেবল খেলনা নয়, সাহসিকতার প্রতীক। শার্প ভিসিআর রাতের বেলা বাড়িতে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে এলো। গুণগত মানের দিক থেকেও ছিল সেরা। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই জাপানি পণ্য একটা ভরসার জায়গা ছিল সবসময়ই। একটা মজার তথ্য শুনুন, মিয়াকো ব্র্যান্ডের নাম আমরা শুনেছি অনেকেই। জানেন কি, এটি একটি বাংলাদেশি ব্র্যান্ড। বাংলাদেশি যদি হবে, তাহলে এর নাম জাপানি সিটি মিয়াকোর নামে কেন? আসলে 80-এর দশকে বাংলাদেশে জাপানি প্রোডাক্টস এত জনপ্রিয় ছিল যে মিয়াকোর প্রতিষ্ঠাতা ভাবলো, জাপানি কোনো নাম হলে জাপানি প্রোডাক্টসের ক্রেস্টার ফায়দা নিতে পারবে তারা। শুধু কি মিয়াকোই, বিশ্বকাপানো চীনা ব্র্যান্ড মিনিসো। কিছু বছর আগে পর্যন্ত তারা বৈশ্বিক মার্কেটে নিজেদের জাপানি বলেই চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশের বাজারে জাপানের পণ্য যেন এক নতুন আধুনিকতার বার্তা বহন করছিল, কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়েছিল এক অজানা অশনি সংকেত। জাপানি কোম্পানিগুলো কি বুঝতে পেরেছিল যে তাদের এই রাজত্ব স্থায়ী হবে না? 2000-এর শুরুর দিক, বাজারে ধীরে ধীরে এক নতুন প্রতিযোগী প্রবেশ করতে শুরু করলো। দোকানে দেখা যেতে লাগলো অচেনা ব্র্যান্ডের সস্তা খেলনা। সস্তা, এই একটা শব্দই যথেষ্ট ইলেকট্রনিক্স আর খেলনা জগতের সবচেয়ে জনপ্রিয় চীনা পণ্যগুলোকে পরিচয় করিয়ে দিতে। জাপানি ক্লাসি পণ্যকে রিপ্লেস করতে আসে চীনা ব্র্যান্ড। রিমোট কন্ট্রোল গাড়ি, যা দামি টামিয়া গাড়িকে প্রতিস্থাপন করতে শুরু করে। ব্যান্ডাইয়ের পাওয়ার রেঞ্জার্সের জায়গায় এলো চীনা সুপার হিরোদের নকল ফিগার। সনি টিভির পরিবর্তে এলো টিসিএল এবং হায়ার ফ্ল্যাট স্ক্রিন। মানুষ ধীরে ধীরে কম দামে ভালো দেখতে পণ্যগুলোর দিকে ঝুঁকতে শুরু করলো। কিন্তু প্রশ্ন হলো, জাপানি পণ্যগুলো এত সহজে হারিয়ে গেল কেন? এটা কি শুধুই দামি আর সস্তা পণ্যের খেলা? গল্পটা শুধু সস্তা পণ্যের নয়, গল্পটা তখন আরও মজার হয় যখন এসব চীনা পণ্যের মাঝে ঢুকে পড়ে রহস্য। টামিয়া রেসিং কার, ব্যান্ডাই অ্যাকশন ফিগার, ফুজি গাড়ি, এগুলো ছিল এক সময়ের রাজা। তবে বাজারে ঢুকতে শুরু করলো এক অদ্ভুত ধরনের খেলনা। চীন থেকে আসা ছোট ছোট রোবট, মিউজিক্যাল ডল আর রিমোট কন্ট্রোল গাড়ি। এগুলো প্রথমে মনে হয়েছিল নকল, কিন্তু কেন যেন মানুষের মন ছুঁয়ে যেতে পারলো। দাম কম, কিন্তু ডিজাইন ছিল চমৎকার। এতদিন যে খেলনাগুলো ছিল শুধুই ধনীদের জন্য, এখন তারাই যেন বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে। চীন শুধু কম দামে খেলনা বিক্রি করছিল না, তারা তৈরি করেছিল এক বিরাট অভাবনীয় আকর্ষণ। তারা যে পণ্যগুলো বাজারে বিক্রি করা শুরু করেছিল, সেগুলো একে একে বাংলাদেশের প্রতিটি শহর, গ্রাম এবং গলি পর্যন্ত পৌঁছাতে থাকলো। এভাবেই চীনা খেলনা ছোট্ট একটি বাজারের সীমা ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ল। এরপর এলো ইলেকট্রনিক্স বিপ্লব। একসময় যেখানে সনি, শার্প এবং প্যানাসনিক টেলিভিশন ছিল শুধু উচ্চবিত্তের, সেখানে চীনা ব্র্যান্ড গোপনে ঢুকে যায় বাজারে। দেখুন তো চেনা চেনা লাগে কিনা নামগুলো? শাওমি, ওপ্পো, ভিভো, লেনোভো, হাইসেন্স, এই সবগুলোই
চীনা ব্র্যান্ড। 15,000 টাকার জাপানি সনি টিভি যেখানে ছিল সেখানে চীনা টিভি চলে আসলো 12,000 টাকায়। প্যানাসনিক ফ্রিজ যেখানে ছিল 25,000 টাকা সেখানে চীনা ফ্রিজ পৌঁছে যায় 15,000 টাকায়। কেউই টের পায়নি কখন সনি বা শার্পের স্থান দখল করে নিয়েছে চীনা পণ্য। কিন্তু খেয়াল করলেন কি, সেই পণ্যের গুণগত মান ধীরে ধীরে কমতে শুরু করেছিল। জাপানি পণ্যের মান এতদিন যতটা নির্ভরযোগ্য ছিল, চীনা পণ্যের জন্য সেই মানটি ছিল সস্তার 3 অবস্থার মতো। এভাবে একের পর এক চীনা পণ্য বাজারে ছড়িয়ে পড়ল। টেলিভিশন থেকে শুরু করে রেফ্রিজারেটর, ফ্যান, এসি সবই হয়ে গেল চীনা। তাদের বিপণন কৌশল ছিল এতটাই সুনিশ্চিত যে কোনো ক্রেতা টেরও পেত না। বাংলাদেশে তাদের প্যাটেন্ট ফ্রি প্রযুক্তি, লো কস্ট প্রোডাকশন আর ফাস্ট ডিস্ট্রিবিউশন পদ্ধতি একে একে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছালো এবং চীনা পণ্য হয়ে উঠল বাজারের নতুন রাজা। একইভাবে চীনা মোবাইল ফোনের যুগান্তকারী আগমন হয়। সিম্ফনি মোবাইল তখন গ্রাম শহর সবখানে এক অভাবনীয় জনপ্রিয়তা লাভ করে। এই মোবাইলগুলোর মধ্যে ছিল ডুয়াল সিম, যা জাপানি বা পশ্চিমা মোবাইল ফোনের মতোই ছিল। গ্রামে গ্রামে, শহরের অলিতে গলিতে মানুষের হাতে চীনা মোবাইল, টিভি, রেফ্রিজারেটর সবই চলে আসতে থাকে। চীনা পণ্যের এই বিপ্লব যেন এক অদৃশ্য ঝড় তৈরি করে। আর এখন চীন বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় সাপ্লায়ার। ভাবতে পারছেন, বাংলাদেশের সর্বমোট আমদানির 30% এই চীন থেকে। ব্যবসায়ীরা চীনা পণ্যের প্রতি তাদের আস্থা অকপটে স্বীকার করে। কেন মানুষ এসব চীনা খেলনা কিনছে? কেন তারা এখন আর টামিয়া বা ব্যান্ডের দিকে তাকাচ্ছে না? জাপানি সনি বা প্যানাসনিকের ক্রেজ আগের মতো কেন নেই? রহস্যটা আসলে এখানেই ছিল। আমাদের কেস অ্যানালাইসিস বলছে চাইনিজ প্রোডাক্টের এই জয় জয়কারের প্রধান কারণ ডাবল এ, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি। আজকে বাজারে নতুন কোনো ওয়েস্টার্ন টেকনোলজি আসুক, দেখবেন এর 2-1 বছরের মধ্যেই চীনারা তার সস্তা ভার্সন বের করে ফেলবে। হয়তো 5-6 বছরের মধ্যে আন্তর্জাতিক বাজার জয়ের জন্য রপ্তানি করাও শুরু করবে, তাও আবার অরিজিনাল প্রোডাক্টের চেয়ে কয়েক গুণ কম দামে। নতুন মার্কেটের সাথে তাদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা প্রচণ্ড। এখন আবার সেই পুরানো প্রশ্নে ফিরে যাই, জাপানি পণ্যগুলোর হারিয়ে যাওয়ার পেছনে কারণ কি ছিল? এটি কি কেবলই পণ্যের দামের কারণে? একটি পরিসংখ্যান অনুযায়ী 71% জাপানিজ ফার্মস বাংলাদেশি বিজনেস ক্লাইমেট নিয়ে ডিসস্যাটিসফাইড। বিশেষ করে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিউর নিয়ে বেশি অসন্তুষ্ট। বিশ্লেষকরা মনে করেন জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের মতো উদীয়মান বাজারকে সেভাবে গুরুত্ব দেয়নি। তাদের পণ্যের দাম বেশি থাকায় মধ্যবিত্তরা সেগুলো কিনতে পারেনি। অন্যদিকে চীনা কোম্পানিগুলো একই প্রযুক্তি কম দামে সরবরাহ করে দ্রুত বাজার দখল করে নেয়। সেই সময় একটি গুজব ছড়ায়, জাপানি কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে পিছু হটেছে, কারণ তারা জানতো চীনের এই শক্তিকে পরাস্ত করা অসম্ভব। কেউ কেউ বলেন এটি একটি কৌশল ছিল, তাদের প্রিমিয়াম পণ্যগুলোকে উন্নত দেশগুলোতে ফোকাস করার জন্য। কিন্তু এটি কি পুরোপুরি সত্য, নাকি এটি শুধুই যুগের সাথে খাপ খাইয়ে নিতে না পারার ব্যর্থতা? ধীরে ধীরে বাংলাদেশের কোম্পানিগুলো নিজেদের শক্তি দিয়ে এই শূন্যতা পূরণ করেছে। আজ যখন আমরা ওয়ালটনের কথা বলি, তখন আর সেটা শুধু বাংলাদেশি ব্র্যান্ড নয়। ওয়ালটন এখন 40টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে। তারা শুধু টেলিভিশন, ফ্রিজ বা এসি নয়, স্মার্টফোন, ল্যাপটপ আর আধুনিক স্মার্ট ডিভাইসেও নিজেদের অবস্থান শক্ত করেছে। ভাবুন তো, একটা দেশ যেখানে একসময় জাপানি পণ্যের আধিপত্য ছিল, সেই দেশ থেকেই আজ নিজেদের তৈরি পণ্য বিদেশে যাচ্ছে। কেবল ওয়ালটন নয়, ভিশন ইলেকট্রনিক্স বা মিয়াকোর মতো ব্র্যান্ডগুলো নিজেদের সুনাম তৈরি করেছে। কম দামে ভালো মানের পণ্য দিয়ে তারা ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে। আর সিম্ফনি, একসময় যারা চীনা মোবাইল রিব্র্যান্ড করতো, তারা আজ নিজেরাই মোবাইল ফোন তৈরি করছে। এখন শুধু ইলেকট্রনিক্স নয়, খেলনা শিল্পেও বাংলাদেশের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা এখন আন্তর্জাতিক মানের খেলনা তৈরির দিকে ঝুঁকছে। যদি সঠিক সহায়তা এবং প্রযুক্তি হাতে পায়, তাহলে একদিন হয়তো আমরা বলবো বাংলাদেশি খেলনা সারা বিশ্বের বাজার দখল করবে। জাপানি পণ্যের হারিয়ে যাওয়া শুধুমাত্র একটি যুগের অবসান নয়, এটি আমাদের সামনে একটি শিক্ষা। যুগের সাথে তাল মেলানোই টিকে থাকার একমাত্র উপায়। চীনের মতো দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। ভাবুন তো, আজ যারা ওয়ালটনের ফ্রিজ কিনছেন, ভিশনের টিভি কিনছেন, তারা কি জানেন যে এই পণ্যগুলো একদিন বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে? বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের পথে।
হয়তো একদিন মেড ইন বাংলাদেশ লেবেলটাই গর্বের নতুন সংজ্ঞা হয়ে দাঁড়াবে। প্রশ্নটা এখন আমাদের, আমরা কি সেই ইতিহাসের প্রশ্ন হতে প্রস্তুত?